শিক্ষামন্ত্রীরও তো দোয়া শেষ, তাই না? অনেকে শিক্ষামন্ত্রী নিয়ে অনেক কিছু বলতেছেন, অসুবিধা নেই, আমি নিজেও বলছি। এখন আসি একটু শিক্ষার্থীদের ধুই। আমাদের শিক্ষার্থীদের সবচেয়ে বড় যে সমস্যাটা, তারা পড়াশোনাই করে না। বিলিভ মি, তার পড়াশোনাই করে না, তাদের জুড়ে পড়ানো যাচ্ছে না। আমি আমার কোচিং সেন্টারে দেখা যায় যে 2-1 জন ভালো শিক্ষার্থী ছাড়া বাকি যারা আছে, ভাই এদেরকে যদি আমি পরীক্ষার জন্য ডাক দেই, 100 জনের মধ্যে পরীক্ষা আসে 20 জন। ইভেন এমনটাও হয় যারা পরীক্ষার হলে আসে তারা ওয়েল প্রিপারেশন নিয়ে আসে না। আমি এটা প্রায় সময় বলি যে তোমাদের অবস্থা এত অধপতন হয়েছে যে তোমাদের যদি আমি আগের রাতে প্রশ্ন দিয়ে দেই না, পরের রাতে দেখা যায় 2-1 জন আমার ওই ভালো স্টুডেন্ট ছাড়া বাকিরা আসলে ফুল মার্ক কখনই আনসার করতে পারবে না। এই যে অধপতনটা হয়েছে শিক্ষার্থীদের, তারা যে একবারই পড়াশোনা করে না, একদম পরীক্ষার আগের রাত্রে ওয়ান শটের উপর ডিপেন্ড করে। পরীক্ষার আগের রাত্রে একটা টিচার ভিডিও দিচ্ছে ইউটিউবে, তার ভিডিওতে 50,000-60,000 ভিউ। হালাইট তোরা আসলে আর আগে করছসটা কি? তোমরা প্রিপারেশন নেও এখন এসে পরীক্ষার আগের রাত্রে, তোমরা কিভাবে এক্সপেক্ট করো তোমাদের একটা ভালো পরীক্ষা হবে? একটা ভালো পরীক্ষার জন্য অধ্যাবসায় শুরু থেকে প্রিপারেশন নেওয়া উচিত, এটা তুমি আসলে একবারই করো নাই। তো শিক্ষার্থীদের বড় একটা খাপলা আছে, তারা একদমই পড়াশোনা করে না। সেকেন্ড, সাজেশন ভিত্তিক পড়াশোনা করে, একদম একটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিকের একটা কনসেপ্ট গ্যাদার করে না করে কমন সবচেয়ে বেশি প্রশ্ন যে টপিক থেকে আসে এই টপিক থেকে প্রশ্ন করে এবং পড়ে, এবং বাকিগুলা থেকে পড়ে না। আমি আমার বেচে বা এইখানে যতগুলো যে কমন লিখে গেছি, আমার স্টুডেন্টগুলো যারা ভালো স্টুডেন্ট, ডেফিনেটলি আমি বলবো ভালো স্টুডেন্ট যারা ভাই পড়াশোনা করে না, তারা আমি তো বললামই, আগে আপনি প্রশ্ন দিয়ে দেন আগে রাত্রে, পরের রাত্রে সকালে প্রশ্ন পরীক্ষা দেন, আপনি ও ভালো করবে না। এই অবস্থায় গেছে আমাদের পড়াশোনার মানটা। আমি আমার যত ভালো স্টুডেন্ট গুলো আছে, আমার মার্ক করা যারা আছে, প্রত্যেকের সাথে ফোনে কথা হয়েছে, প্রত্যেকেই পরীক্ষা শেষে কল দিছে, এবং যারা খারাপ স্টুডেন্ট, মোটামুটি অ্যাভারেজ স্টুডেন্ট, তাদের সাথেও কথাবার্তা হয়েছে, কেন তারা খারাপ করতেছে এই রিজনটা নিয়েও আলোচনা করা হয়েছে, এবং তাদের আসলে ব্রেকডাউন করে দেওয়া হয়েছে যে আগামী পরীক্ষা তারা কিভাবে পড়বে। এখানে পড়াশোনা করা উচিত একটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক, যতগুলা টপিক আছে আপনি সবগুলা টপিক করেন। আপনি একটা গাইডের সব সৃজনশীল করার দরকার নাই, কিন্তু প্রত্যেকটা টপিক পড়েন, প্রত্যেকটা টপিক কনসেপ্টটা গ্যাদার করেন, ওই অ্যাপ্লিকেবল জায়গাটা বোঝার চেষ্টা করেন, ওই টপিকটা সৃজনশীল অ্যাপ্লাই করে কেমনে, অ্যাপ্লাই দেখার জন্য প্রত্যেকটা টপিকে অন্তত 2টা বা 3টা সৃজনশীল দেখান। আপনার একটা চ্যাপ্টারে 60টা সৃজনশীল দেখার দরকার নেই, আপনি প্রত্যেক টপিকে 2টা 3টা করে সৃজনশীল দেখেন, যাতে অ্যাপ্লিকেশনের জায়গাটা আপনার কিছুটা লার্নিং এর জায়গাটা থাকে, তাহলে কোনো টপিকই কিন্তু মিস যাচ্ছে না। আমি এবারে 26-এর পরীক্ষায় বিলিমি কোনো সাজেশন দিইনি, এবং আমার অনেক শিক্ষার্থী নক করছে, স্যার সাজেশন, আমি দিই নেই, কারণ আমাকে এটা মনে লাড়া দিছিল যে এবার একটু উল্টা পাল্টা হইতে পারে, কমন টপিক থেকে প্রশ্ন নাও করতে পারে, সো ফুল চ্যাপ্টার পড়ে যাও। এখন শিক্ষার্থী তো আমার কথা শুনবে না, শিক্ষার্থীরা আমার কথা শুনে মারা খাওয়ার পরে শুনে, মারা খাওয়ার পরে মনে হয় যে ভাই এই কথাটা বলছিল, কিন্তু এই কথাটা আসলে মাইনা চলি নেই। সো মাইনা চলেন, উপকারে দিবে। এই যে প্রত্যেকটা টপিক আমি যদি আজকে প্রশ্নে ব্রেকডাউন করি, এই যে দ্বিমাত্রিক গতির প্রশ্নগুলো, এগুলো আমরা ক্লাসে খুব ভালোভাবে আলোচনা করছি, আমাদের যারা প্রথম সারির স্টুডেন্ট গুলো এগুলো তো ধুমায় আনসার করতে পারছে। তারপরে এই যে এটাও তো আমার জন্য কমন একটা চ্যাপ্টারের টপিক, আমি সবসময় এই জড়তা ভ্রামক, ব্যাংকিং, কণিক গতির এই জায়গাটা টপ প্রায়োরিটি দিই। তারপরে হচ্ছে তোমার আরো অনেকগুলো টপিক, এখানে 3টা টপিকটা আমি প্রায়োরিটি দিই, তার মধ্যে এটা একটা টপিক। তাহলে এই 2টা প্রশ্ন আসলে আমার কাছে মনে হয় না যে আনকমন প্রশ্ন, এটা ক্রস দিছি কারণ আমার কাছে মনে হয় না এটা সবাই পারবে, সেটা একটু আনকমন গেছে। কিন্তু এই 2টা প্রশ্ন পুরাপুরি কমন টপিকের প্রশ্ন, এটা আসলে শিক্ষার্থীরা আনসার করতে পারবে যারা আসলে পড়ে গেছে, পড়ে যায় না মারা খাবে। তারপরে এই যে 3 নাম্বার প্রশ্নটা, এটা একদমই কমন টপিকের প্রশ্ন, 4টা প্রশ্নই কমন টপিকের প্রশ্ন, এগুলো পারা উচিত। তারপরে 5 নাম্বার প্রশ্নটা, এটাও আমার কাছে কমন টপিকের প্রশ্ন মনে হয়েছে, যারা হচ্ছে ওই চ্যাপ্টারটা পড়ছে, পদার্থের গাঠনিক ধর্ম, এই চ্যাপ্টারটা পরের যে লেটার বারটা, এবং আমি ক্লাসে বারবার বলে দিছি দেখো এখানে যেহেতু তোমার ফুল সিলেবাসে প্রশ্ন, পরের অংশ থেকে প্রশ্নটা আসবে বেশি, যারা কথা শুনছো উপকৃত হয়েছো, যারা শুনো নাই মারা খেয়ে আসছো। তারপরে খেয়াল করো এইখানে এটাও কমন টপিকের প্রশ্ন, এইটাতে প্রশ্ন ভুল ছিল, এই যে 6 নাম্বার, এটা কিন্তু ডাটা মিসিং ভাই। আমি শিক্ষামন্ত্রীদের গালি দিব না কেন ভাই, আমার 8টা প্রশ্নের মধ্যে তোমার 2টা প্রশ্নই তুমি ভুল দিচ্ছ, তুমি আজীবন করছোটা কি, সারা বছর কি বালছাল ফালছে রে ভাই, মুখ দিয়ে গালি বাইরে হইতেছে এক একটা, কেন আমি বলবো না? এই যে আপনি এত শিক্ষক নিয়োগ দিচ্ছেন, তারপরেও একটা প্রপার শিক্ষক কি পান না যে এখানে 8টা প্রশ্ন অন্তত ভালো একটা প্রশ্ন করে দিতে? প্রশ্নগুলোর মধ্যে এত মিস্টেক পাওয়া যায় যেখানে সারা বাংলাদেশের মানুষ একটা পরীক্ষা দিবে, এটা কোনোভাবেই কিন্তু অ্যাকসেপ্টেবল জায়গা না। আমার 8টার মধ্যে 2টা প্রশ্ন বল, 2টা তো অলরেডি মিসিং, স্টুডেন্ট পরীক্ষার হলে বসে কেমনে বুঝবে এগুলো মিসিং? এগুলো আমি বুঝতেছি না, এগুলো যে ভুল সে তো ধরে উঠতে পারবে না, সে তো মাথা ক্র্যাক হয়ে গেছে, ভাই আমি তো প্রশ্নটা মিলাইতাম পারি নাই।
সো এই জিনিসগুলো অবশ্যই শিক্ষা অবস্থায় চেঞ্জ করা উচিত। এই 8 নাম্বার প্রশ্নটা এই চ্যাপ্টারে আনকমন টপিক, বাট আমরা ক্লাসে পড়াইছি। আমার যতগুলো স্টুডেন্ট যাদের সাথে আমি কথা বলতে বলছি বা এই টপিক থেকে আসলে আমরা পড়ছি, আপনি যা পড়াইছেন যেভাবে পড়াইছেন এভাবেই প্রশ্ন আসে। এখন আমি যদি আপনারা বলি গ নাম্বার একটু মিস হইতে পারে অনেকের, কিন্তু ভালো স্টুডেন্টরা এটা কিন্তু উতরে গেছে। তাহলে দেখো 8টার মধ্যে ক্লাস থেকে পড়লো কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা প্রশ্ন কিন্তু ক্লাস থেকে পড়ছে। তো যারা পড়ুয়া স্টুডেন্ট, যারা পড়ছে, কোনো কিছুই বাদ দেয় নাই, একটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক পড়ে গেছে, তাদের ডেফিনেটলি কমন পড়ছে, কোনো সন্দেহ নাই তাদের কমন পড়ছে এবং ভালো পরীক্ষা দিয়ে আসছে। এখন সমস্যাটা কোন জায়গায়? সমস্যা আরেকটা জায়গায়, এখানে আরো অনেক কথাবার্তা হইতেছে। এখন স্টুডেন্ট গুলা এই যে ধরেন কমন পড়তেছে, স্টুডেন্ট একটা চ্যাপ্টারে ধরেন 5টা টপিক আছে, 5টা টপিক পড়ে যাচ্ছে না কেন? এটা নিয়ে একটু আলোচনা করি। কেন স্টুডেন্ট 4টা 5টা টপিক আছে একটা চ্যাপ্টার, এটা পড়ে যাচ্ছে না কেন? কারণ ওই যে টিচার ভুল হচ্ছে আপনার মেন্টর সিলেকশন। ভুল মেন্টর সিলেকশনে কি হয়, ভালো যে শিক্ষার্থীরা ভাই এরা আপনি যত মন চায় দেন হে গিলতে পারবো, কিন্তু খারাপ যেটা মডারেট স্টুডেন্ট গুলো আছে এরা কিন্তু এত বেশি পরিমাণ গিলতে পারে না। তো তাদেরকে যদি আমি একটা 2টা টপিক বা 3টা টপিকের মধ্যে গেজাইতেই আসি এত পরিমাণ গেজাইলাম যে হে ওই টপিকের উপর বিরক্ত হয়ে গেছে, মনে করতেছে না জানি এখানে কি। একটা চ্যাপ্টারে সব টপিকে সবকিছু জানার প্রয়োজন নেই, আমি টিল নাও বলে সবকিছু জানার প্রয়োজন নেই। আপনি অ্যাপ্লিকেবল জানতে হবে, আপনার ওই টপিকটার কোন জায়গাটা আমার অ্যাপ্লিকেশনে কাজে লাগে। সৃজনশীল প্রশ্ন বলেন, ইঞ্জিনিয়ারিং প্রশ্ন বলেন, ইউনিভার্সিটি লেভেলের প্রশ্ন বলেন, এটা অ্যাপ্লিকেবল জায়গা থেকে প্রশ্ন আসে। আমার যত শিক্ষার্থী, আমি এটা গর্ব করে বলতে পারি, যে যত কথাই ফেসবুকে বলুক না কেন, আমার একদম বাংলাদেশ যত ইউনিভার্সিটি আছে ওইখানে আমার স্টুডেন্ট আছে। সো ডেফিনেটলি আমরা যে লেভেলের পড়াচ্ছি ওইখান থেকে কমন পড়তেছে এবং এক্সট্রা তার কোনো কিছু প্রয়োজন পড়তেছে না। সো এই যে এক্সট্রা অখাদ্য কুখাদ্য খাওয়ানো হইতেছে, তো এত ডাইজেস্ট করতে পারতেছে না, তো তারা ডাইজেস্ট করার মতো খাওয়ান। আর একটা শিক্ষার্থীরা উচিত ভাই আপনি কতটুকু পড়বেন, কি পড়বেন, এটা কাজে লাগতেছে কিনা এটা তো অবশ্যই জানা উচিত। আপনার সিলেবাসটা বড় করেন না, আমি আবারও বলি সিলেবাসটা বড় করেন না, সিলেবাসটা ছোট রাখেন। সামনে পরীক্ষাগুলো আপনাদের জন্য অনেক বেশি কাজে লাগবে। এই পরীক্ষাগুলোতে অবশ্যই আমার এই কথাগুলো মনে রাখবেন, যা বলতেছি এই ভিডিওতে মনে রাখবেন, যা হওয়ার হয়েছে ফরগেট অ্যাবাউট ইট। আপনি ফিজিক্স সেকেন্ড পেপার নিয়ে চিন্তা করেন বা আদার্স যে সাবজেক্টগুলো আছে চিন্তা করেন, বাই কমন টপিক, খালি কমন টপিক পড়ে যাব, বাকিগুলো পড়ে যাব না, এটা যাতে না হয়। এক শিক্ষার্থী ফোন দিয়ে বললো স্যার এক রাতে এত কিছু শিখবো কেমনে? ভাই এক রাতে এত কিছু শিখতে আসো কেন? তুমি আগে কি করছো? এই প্রশ্নের আমার কোনো জবাব নাই, আসলে আমি এই প্রশ্নের কোনো জবাব দিতে চাই না। আমি যেটা বলতে চাই ভাই, তুমি যদি আগে না পড়ে থাকো এখন কিছু কিছু পড়ে যাও, সাজেশন পড়ে যাও, নাই মামা কানা মামা বালা, পাস করতে পারো। আর যারা পড়ছো বিগত গুলাতে পড়ছো, পরীক্ষার আগের রাত্রে এসে যেটা করো না, সাজেশন ভিত্তিক পড়াশোনা করো না, প্রত্যেকটা টপিকের কনসেপ্ট পড়ো, সৃজনশীল 1টা 2টা জাস্ট দেখে যাও। একদম সব সৃজনশীল প্র্যাকটিস করা তো টাইম নেই, একদিন মাত্র গ্যাপ আছে, ওইটা করে যাও। আর প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে এই কাজটা করো। এখন বলে দেওয়া যাবে না যে এই কমন টপিক এখান থেকে প্রশ্ন করবে, এটা কমন টপিক এখান থেকে প্রশ্ন করবে, এমন না। কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা চ্যাপ্টারে যে কোনো টপিক থেকে প্রশ্ন করতে পারে, তোমার সবগুলো টপিক সম্পর্কেই ধারণা থাকতে হবে, আর থাকলেই তুমি এখানে উতরে যাবা। সর্বোপরি ভালো রেজাল্ট করতে ভালো পড়াশোনা করা দরকার। তুমি পড়াশোনা করবা না আর ভালো রেজাল্ট এক্সপেক্ট করতেছো, এটা কখনোই সম্ভব না। ভালো মেন্টর সিলেক্ট করো এবং ভালো পড়াশোনা করো, এক্সামের ভিতর দিয়ে যাও। এই যে পরীক্ষার হলে 1টা 2টা ভুল প্রশ্ন আসলে তোমরা প্যানিক করে নিচ্ছ, তার অন্যতম কারণ কি? তার অন্যতম কারণ হচ্ছে তোমরা আসলে যেটা করতে পারো না, যে তোমার জন্য বেস্ট প্রশ্ন কোনটা আমি আনসার করব, কোনটাতে আমি টাচ করব, এটা ধরতে না পারা। এবং এইটা বেশিরভাগ শিক্ষার্থী ধরতে পারে না, অন্যতম কারণ সে পরীক্ষা দেয় না। তো তোমার প্রচুর পরিমাণ পরীক্ষা দিতে হবে। পরীক্ষাতে এবার আমাদের মডেল টেস্ট যে পরীক্ষাটা নিছে, আমাদের যারা মডেল টেস্ট পরীক্ষা দিছে এরা বলতে পারবে কি পরিমাণ টাফ কোয়েশনের ভিতর দিয়ে আমরা নিছি, এবং প্রত্যেকটা প্রশ্ন আমরা টাফ কোয়েশনের ভিতর দিয়ে নিছি। সো যারা এই পরীক্ষাগুলো দিছে ডেফিনেটলি তাদের পরীক্ষা ভালো হবে, কারণ সে এখান থেকে চুজ করা শিখছে। কঠিন প্রশ্ন আসলে আমি কিভাবে আমার জন্য বেস্ট পসিবল 5টা প্রশ্ন চুজ করে নিব। সো প্রশ্ন চুজ করতে গেলেও আপনার পরীক্ষা দেওয়া দরকার, পড়াশোনা করা দরকার। আর আপনি ভালো শিক্ষার্থী হন, ভালো পড়াশোনা করেন, ভালো রেজাল্ট অটোমেটিকলি চলে আসবে। আর না হলে ভাই চিল্লাচিল্লি করবেন, কাজ হবে না। শিক্ষামন্ত্রী গালি দেন, তাও লাভ হবে না। শিক্ষামন্ত্রী তো বলবে এটা তো আমার বইয়ের জায়গা, বইয়ের বাইরে থেকে তো আসে নাই, আপনার বইয়ে আসছে তো এটা, তো আপনি কেন পড়ে আসেন নাই? ঠিক আছে না? সো অল দ্য বেস্ট, পড়াশোনা করেন, ভালো রেজাল্ট করবেন।